আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভারতের সাহায্য নিয়ে আবারও দেশে ঢুকে পড়তে চায় ষড়যন্ত্রকারীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নতুন নতুন কৌশল আবিষ্কার করে। এখন নতুন একটা ধোঁয়া তুলেছে এই ষড়যন্ত্রকারীরা। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশে কোনো মাইনরিটি নেই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক, কিন্তু হিন্দু সম্প্রদায়কে ঢাল বানিয়ে দেশকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাদের মূল টার্গেট হচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে আবার যদি ভারতের সাহায্যে ঢুকে পড়া যায়। এবারে জানাবো ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি এই বার্তা দেন। জানাবো বস্তা ভরে ভরে ঘুষের টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্য অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশন থেকে 5 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এবারে থাকছে দুই মন্ত্রীর কারণে ছাত্র জনতার আন্দোলন সমাধান হয়নি, রিমান্ডে আনিসুল। ডিএমপি নিউমার্কেট থানা দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। তারা এখন ডিবি হেফাজতে আছেন। যে মামলায় তারা রিমান্ডে আছেন সে মামলায় কোনো আসামির নাম না থাকলেও তাদের অজ্ঞাতনামা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আর রিমান্ডের শুরু থেকেই তারা গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন। ক্রমেই ফাঁস হয়ে আসছে সরকারের দুর্নীতি, অর্থ পাচার এবং ছাত্র আন্দোলন দমনে পৈশাচিক নির্যাতনের ভয়াবহ কাহিনী। এদিকে কাদের সিদ্দিকী সহ আহতদের জন্য জয়ের সমবেদনা। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি কাদের সিদ্দিকীও আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো এবার পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির শিক্ষার্থীরা। আগামী 30 আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম জারি করেছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। পিএসএফ সতর্ক করেছে তাদের দাবি পূরণ না করা হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের সাহায্য নিয়ে দেশে ঢুকতে চায় ষড়যন্ত্রকারীরা। ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নতুন নতুন কৌশল আবিষ্কার করে। এখন নতুন একটা ধোঁয়া তুলেছে সেই ষড়যন্ত্রকারীরা। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশে কোনো মাইনরিটি নেই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক, কিন্তু হিন্দু সম্প্রদায়কে ঢাল বানিয়ে দেশকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাদের মূল টার্গেট হচ্ছে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করে আবার যদি ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায়। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন। নয়াপল্টনে বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়। কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী উপস্থিতি অবস্থান কর্মসূচি সমাবেশে রূপ নেয়। ফখরুল বলেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। ক্ষমতা চিরস্থায়ী নয়, শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে প্রতিশোধের জিজ্ঞাসায় স্পষ্ট হয়েছে। ফখরুল বলেন, চেষ্টা করেছিলেন ধানমন্ডি 32-এ গিয়ে ফুল দেবেন, কারো তো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তা হতে দেননি, কারণ খুনি হাসিনার চেহারা কেউ আর দেখতে চায় না। এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল তারা খুদে হাসিনা তৈরি করেছে, সারা দেশে অত্যাচার নির্যাতন চালিয়েছে। ফখরুল বলেন, এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তার দোসরদের আমরা বিচার চাই। বিচার আল্লাহ তাআলা করেছে, আরও করবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার একটু স্বস্তি ফিরিয়ে এনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে। এজন্য আমরা যৌক্তিক সময়ও দিতে চাই।
একটা কথা পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র সেটার কোনো বিকল্প নেই। আবারও ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এখনও সময় আছে, আর ঝামেলা করবেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আমি পরিষ্কার করে বলতে চাই, ভালোই এসব ঝামেলা ষড়যন্ত্র না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা দেখছেন প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী আনিসুল হক, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। জানেন তো, ইট মারলে পাটকেল খেতে হয়। আমাদের নেতাকর্মীদের কোর্টে এভাবেই নেওয়া হয়েছিল এবং তারেক রহমান সাহেবকে এভাবেই হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি এই বার্তা দেন। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায়। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় কিয়ার স্টারমার বলেন, জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এই দৃঢ় সম্পর্ককে মূল্যায়ন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বন্ধু হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত। যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিল, ব্রিটেন বাংলাদেশের ছাত্র জনতার সেই সাহসিকতা স্বীকার করে। বস্তা ভরে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্য, অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশন থেকে 5 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ, সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীরা সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্য করতেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরই আসাদুজ্জামান খান কামাল ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস থেকে এসব টাকা আদায় করা হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন অতিরিক্ত সচিব, মন্ত্রীর দীর্ঘদিনের পিএস একান্ত সচিব হারুনা রশিদ বিশ্বাসের নেতৃত্বে এই সিন্ডিকেট গড়ে তোলা হয়। সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রী ও সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এবং প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট। হারুন অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ, দুর্নীতি নিয়ন্ত্রণ তার হাতেই ছিল। ঝুঁকি এড়াতে এসব টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হারুন বিশ্বাস সিন্ডিকেট জেলায় পুলিশ সুপার পদায়নে 80 লাখ থেকে 2 কোটি টাকা ঘুষ নিতেন। 2022 সালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নিয়োগে 5 কোটি টাকা লেনদেন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্ত্রীতে দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। এই সিন্ডিকেট ঘুষ গ্রহণের উদাহরণ হিসেবে বলা হয়, 2022 সালের 30 জুন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। 5 কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। 2 মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি, রিমান্ডে আনিসুল। ডিএমপি নিউমার্কেট থানা দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন। যে মামলায় তারা রিমান্ডে আছেন, ওই মামলায় কোনো আসামির নাম নেই, তবে অজ্ঞাতনামা হিসেবে বিএনপি এবং জামায়াত শিবিরের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সদ্য বিদায়ী সরকার আমলে গত 16 জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা এবং মন্ত্রী। রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপর। হেফাজতে থাকা সালমান, আনিসুল দুজনেই 3 বেলা ডিবির সরবরাহ করা খাবার খাচ্ছেন। ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসেই সীমাবদ্ধ নয়। শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক।
তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র আরও জানায়, যে মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছে। অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামাত শিবির এবং বিএনপি নেতাকর্মীদের এলোপাথাড়ি আঘাতে ভিকটিম শাহজাহান মারা গেছে। মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সে বিষয় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হবার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির কর্মকর্তা দুজনকে উদ্দেশ্যে বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের কারণে দেশের এই অবস্থা। এ সময় তারা ছিলেন নির্বিকার।